আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। ইরানে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার মার্কিন দাবি উড়িয়ে দিল তেহরান। উস্কানি দিলে কড়া জবাবের হুঁশিয়ারি দিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের অস্ত্র ইরানের কাছে শিশুদের খেলনার মতো বলেও কটাক্ষ করেন তিনি। হামলার পর প্রথমবারের মতো গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ইরানও আনুষ্ঠানিকভাবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু বলেনি, তবে ইসরায়েলকে সর্বোচ্চ শক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল কোনো পদক্ষেপ নিলে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান। হামলার পর প্রথমবারের মতো গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন তিনি। এছাড়াও তিনি কটাক্ষ করে বলেন, ইসরায়েলের অস্ত্র ইরানের কাছে শিশুদের খেলনার মতো। শুক্রবারের হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব এখনো পরিষ্কার নয়। মার্কিন কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র হামলার কথা বলেছেন, কিন্তু ইরানি কর্মকর্তারা বলছেন কেন্দ্রীয় প্রদেশ ইস্ফাহান এবং উত্তর পশ্চিম তাবরিজে হামলাগুলো ছোট বিস্ফোরণকারী ড্রোনের কারণে হয়েছে। এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ইরান কিংবা ইসরায়েল কোনো পক্ষের বক্তব্যই বিশ্বাস করতে পারছেন না। ইরান বা ইসরায়েল কেউ আনুষ্ঠানিকভাবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কথা না বলায় তুর্কি প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ইরান ইসরায়েল দ্বন্দ্বের জেরে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে তেল আবিবগামী সব ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া। শুক্রবার এক বিবৃতি বলে জানানো হয়, এর আগে গত সপ্তাহে দিল্লি এবং তেল আবিবের মধ্যে ফ্লাইট চলাচল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়ালে বিশ্ব আরেকটি অর্থনৈতিক সংকটে পড়বে শঙ্কা আইএমএফের। বৈষম্য কমানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে অর্থনৈতিক সংস্কারের তাগিদ। মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়ালে বিশ্বে আরেকটি অর্থনৈতিক সংকটে দেখা দিবে এমন শঙ্কা আইএমএফের। বিপাকে পড়ার আগেই সংকটে থাকা দেশগুলোর কর কাঠামো এবং রাজস্ব ব্যবস্থাপনা ঠিক করার পরামর্শ দিলেন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা। তাগিদ দিয়েছেন সামাজিক বৈষম্য কমানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করারও। যুক্তরাষ্ট্র থেকে কাজল আবদুল্লাহ রিপোর্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল কমিটি অব দ্য বোর্ড অব গভর্নরস এর সভায় সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের অংশ নেওয়ার প্রথা রয়েছে। সদস্য দেশগুলোর ক্ষেত্রে অর্থমন্ত্রী বা গভর্নর পদমর্যাদার প্রতিনিধিরা শুক্রবারের এ বৈঠকে থাকলেও বাংলাদেশের এই পদমর্যাদার কেউই অংশ নেননি। বাংলাদেশের পক্ষে সভায় যোগ দেন অর্থ সচিব ও ডেপুটি গভর্নর। সভার বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমে বক্তব্য দিতে চাননি কেউই। পরে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাজির হন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা। আইএমএফ এমডি বলেন, অর্থনৈতিক সংকট এড়াতে চাইলে অর্থনৈতিক কাঠামোর সংস্কার করতে হবে। Fiscal policy buffers, reviving medium-term growth prospects, and renewing our commitment to supporting our membership. Just endorse reforms to make fund support to countries undergoing debt restructuring smoother and speedier. এ সময় আইএমএফসি সভাপতি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এখন অর্থনীতির জন্য বড় চিন্তার কারণ। The world and the IMF itself have faced multiple global disruptions over the last 3 years. Prospects are improving, which is very positive. But numerous challenges remain, and we need to be vigilant and ready to address them. বৈঠকে অর্থনৈতিক উত্তরণে গতানুগতিক ব্যবস্থায় না থেকে মানব সম্পদের দক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়ার তাগিদ দিয়েছে আইএমএফ। রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয়, একই সঙ্গে সামাজিক সুরক্ষা নিশ্চিতে অর্থনৈতিক সমতা সৃষ্টি। এছাড়া বৈশ্বিক টেকসই উন্নয়ন ধরে রাখতে যুদ্ধ নয়, স্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরামর্শ দিয়ে শেষ হচ্ছে 2024 সালের আইএমএফের বসন্তকালীন বৈঠক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে কাজল আবদুল্লাহ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভেনিস বিয়েনালের 60তম উৎসবে উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়নের। প্রথম দিনেই দেখা গেছে বিদেশিদের ভিড়। বিশ্বের গৌরবময় আসরে দেশকে তুলে ধরতে পেরে খুশি আয়োজক ও প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত মাকসুদ রহমানের রিপোর্টে।
বিশ্বের ৯০টি দেশের অংশগ্রহণে এবার ইতালির ভেনিসে অনুষ্ঠিত হচ্ছে ৬০তম বিয়েনাল বা আন্তর্জাতিক চারুকলা উৎসব। প্রতি ২ বছর পর পর ভেনিসে অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানটি। সরকারের সার্বিক সহযোগিতায় এবার নিয়ে পঞ্চমবারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন বাংলাদেশের শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাফরিজা সায়েমা ও ইতালির মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল MJH জাবেদ। 18 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি অসংখ্য বিদেশি দর্শনার্থী ও বিশ্বের বিভিন্ন দেশের চারুকলার শিল্পীরা। বাংলাদেশ প্যাভিলিয়নে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, এতে খুশি আয়োজক ও প্রবাসী বাংলাদেশিরা। পুরো বাংলাদেশের মানুষের মনের এই রং এবং তাদের ক্রিয়েটিভিটি বিশ্বের কাছে তুলে ধরার জন্য বাংলাদেশের কমিউনিটি যেভাবে বিএনএলে আমাদেরকে নিয়ে এসছে, আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট ছিল তার চেয়েও বেশি প্রাণের টান ছিল বাঙালিদের। আমি খুবই গর্বিত বোধ করছি যে আজকে আমরা 4 জন শিল্পীর চিত্রকর্মকে এখানে নিয়ে আসতে পেরেছি, বঙ্গবন্ধুর বাংলাদেশকে আমরা এখানে নিয়ে আসতে পেরেছি, আমাদের মান্যবর প্রধানমন্ত্রীর যে শিল্পকর্ম তার চিত্র আমরা এখানে নিয়ে আসতে পেরেছি, এই জন্য খুবই গর্বিত বোধ করছি। বাংলাদেশকে এভাবে প্রেজেন্ট করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ। আমরা কমিউনিটির সবাই সহযোগিতা করব। আমাদের সহযোগিতায় বাংলাদেশ পৃথিবীর বুকে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে আলোকিত হবে, এটা আশা করি। তো আমরা বিশ্বাস করি যে এই আর্ট আমাদের সুমহান ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে একটা প্রতিনিধিত্ব থাকবে। তো আপনারা জানেন যে ভেনিস একটা সমৃদ্ধ শিল্পনগরী। তো এই নগরীতে আমাদের প্রচুর সংখ্যক বাংলাদেশি বসবাস করে। তো আমাদের প্রবাসীদের সম্পর্কে একটা ভালো একটা ইতিবাচক ধারণা তারা এখান থেকে নিয়ে যাবে। তো এটা আমাদের ইতালি বাংলাদেশ যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটা আগামী দিনে সুদৃঢ় করার ক্ষেত্রে এই কালচারাল ডিপ্লোমেসি একটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। ঐতিহ্যবাহী ভেনিস আন্তর্জাতিক বিয়েনালে এবছর বাংলাদেশের 4 গুণী শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শাহেদ কবির তালুকদার, সৈয়দা মাহবুবা করিম, আব্দুর রব ও 21 পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ। 1907 সাল থেকে শুরু হওয়া ভেনিস আন্তর্জাতিক বিয়েনালকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চারুকলা প্রদর্শনী হিসেবে গণ্য করা হয়। এবছর অনুষ্ঠানটি 20 এপ্রিল থেকে শুরু করে 24 নভেম্বর পর্যন্ত টানা প্রায় 7 মাস চলবে। এ সময় বিভিন্ন দেশের প্যাভিলিয়নে শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হবে এবং দর্শক হিসেবে থাকবেন ভেনিসে আসা লাখ লাখ পর্যটক। এমন আয়োজনের মাধ্যমে উঠে আসে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সংস্কৃতি ও ঐতিহ্য। ভেনিসে বিয়েনালের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি বিশ্বের মানুষের মাঝে তুলে ধরতে পেরে খুশি উপস্থিত সবাই। সময় সংবাদ, ইতালি। 128 বছরের ঐতিহাসিক জাহাজে করে আনা হচ্ছে প্যারিস অলিম্পিকের ফ্লেম। এরই মধ্যে শুরু হয়ে গেছে আনুষ্ঠানিকতা। গ্রিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে 26 এপ্রিল হস্তান্তর করবে এই ফ্লেম। এর ঠিক 2 দিন পর গ্রিসের রাজধানী এথেন্সের পাইরেয়াস পোর্ট থেকে সমুদ্রপথে যাত্রা করবে ফ্রান্সের মার্সের উদ্দেশ্যে। ঐতিহ্যের বিচারে ফ্রান্স বরাবরই পৃথিবী সেরা। এই ঐতিহ্যকে কেন্দ্র করেই 2024 অলিম্পিক বর্ণিল করার প্রচেষ্টায় প্যারিস। শুরু হয়ে গেছে গেমসের কাউন্টডাউন। অলিম্পিক ফ্লেম আনতে গ্রিসে নোঙ্গর করেছে ফ্রান্সের জাহাজ, সেখানেও নিদারুণ ঐতিহ্যের ছোঁয়া। অলিম্পিক ফ্লেম আনতে বেলেম নামে গ্রিসে 128 বছরের পুরনো জাহাজ পাঠিয়েছে ফ্রান্স। অনেকের প্রশ্ন জাগতে পারে, শতবর্ষ পেরোনো সামুদ্রিক এই বাহনের কি এমন মাহাত্ম্য। 1896 সালে প্রথমবার যখন এথেন্সে আধুনিক অলিম্পিকের প্রথম আসর অনুষ্ঠিত হয়, সে বছরই জাহাজটি নির্মাণ করে ফরাসিরা। তাই কাকতালীয়ভাবে অলিম্পিকের সূচনা লগ্ন থেকেই জড়িয়ে গেছে জাহাজটি। গেল 16 এপ্রিল এথেন্সে জ্বালানো হয় অলিম্পিক 2024-এর মশাল। 26 এপ্রিল আনুষ্ঠানিকভাবে গ্রিক কর্তৃপক্ষ এটি হস্তান্তর করবে প্যারিস কর্তৃপক্ষের কাছে। এর 2 দিন পর গ্রিসের রাজধানী এথেন্সের পাইরেয়াস পোর্ট থেকে সমুদ্রপথে অলিম্পিক ফ্লেম নিয়ে মার্সের উদ্দেশ্যে যাত্রা করবে বেলেম। 16 young people আমরা 16 জন তরুণ অলিম্পিকের মশাল নিয়ে এথেন্স এসেছি। এটা আমাদের জন্য বিশাল সম্মানের, একই সঙ্গে অলিম্পিকের সঙ্গে সম্পৃক্ত হওয়ার বড় একটা সুযোগ। এটা আমাদের বিশেষভাবে রোমাঞ্চিত করছে। এই জাহাজটিতে রয়েছে 3টি মাস্তুল। 1200 বর্গমিটারের বেশি এলাকা নিয়ে পাল উড়িয়ে জাহাজটি সমুদ্র পথে চলাচল করত শুধু বাতাসের সাহায্য নিয়ে, যা এই ডিজাইনের সবশেষ জাহাজগুলোর একটি।
আমরা যখন জানতে পারলাম অলিম্পিয়া থেকে জাহাজে করে আমাদের মশালটি আনতে হবে, আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছিলাম এটা যে করে হোক করতে হবে। এরপর বেলেম নিয়ে চলে এলাম, এখন প্রতীক্ষা করছি এটা নিয়ে ফ্রান্সে ফেরা। শুরুতে পণ্য পরিবহনের জন্য কার্গো হিসেবে ব্যবহৃত হলেও জাহাজটিকে রূপান্তর করা হয় বিলাসবহুল ইয়টে। বেলেম ফ্রান্সে তৈরি হলেও বিভিন্ন সময় এর মালিকানা ছিল ভিন্ন ভিন্ন দেশের, তবে তা আবারও ফিরে পায় ফরাসিরা, যা এখন প্রদর্শিত হয় 19 শতকের ঐতিহ্যগত নিদর্শন হিসেবে। এস এম ইকবাল, সময় সংবাদ। বসন্তের বর্ণিল ফুলে সেজেছে আয়ারল্যান্ড, চারদিকে ফুলের সৌন্দর্য ছড়াচ্ছে মুগ্ধতা। ব্যস্ততার মাঝেও তা দেখতে ঘুরছেন প্রকৃতিপ্রেমীরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। একদিকে হলুদ ড্যাফোডিলের রাজত্ব, মাঝে বন্য ফুলের লাস্যময়ী হাসি। ছোট হলেও রূপ যে তার কোনো দিকেই কম নয় তা জানানোর জন্যই বুক চিতিয়ে উকি দেয় আলাদা রঙে। অন্যদিকে সাদা আর গোলাপি চেরি যেন মিতালি করছে শুভ্র আকাশের সঙ্গে। বসন্তের এই সময় এমন দৃশ্যই এখন আয়ারল্যান্ডের শহর গ্রামের অলিগলিতে। নানা জাতের টিউলিপ আর ঘাস ফুলেরাও দুলছে বাড়ির আঙিনায়, রাস্তার ধারে ঝোপঝাড়ে। বসন্তের মন কাড়া হাওয়ায় একে অপরের সঙ্গে অবলীলায় মিলে যাওয়ায় ভালোবাসা যেন নিরেট বন্ধনের নাম। আলতো এমন স্পর্শে ফুলের মতো প্রকৃতিও হেসে ওঠে নতুন গানে, নতুন সুরে। প্রবাস জীবনের হাজারো ব্যস্ততার মাঝেও প্রকৃতিপ্রেমীরা ঠিকই বের হন এমন ফুলের হাসি দেখতে। নাতিশীতোষ্ণ দেশের মানুষ যখন শীত প্রধান দেশে থাকি, তখন আমাদের মনটা কিছুটা বিচলিত থাকে। এই সময়টা এসে চারিদিকে ফুলের সমারোহ, সবুজের সমারোহ আমাদের মনটাকে কিছুটা আনন্দিত করে। গ্রীষ্মের তাপে হারিয়ে যাবে এ ফুল, আসবে গ্রীষ্মের ফুল। তারপরও ঋতুরাজ বসন্তের ফুল থেকে যায় কোটিপ্রেমীর অন্তরে। চারিদিকে শুধু রঙের ফুলঝুরি, এমন রং আরো কিছুদিন থাকবে। প্রকৃতি হাসবে ফুলের এমন দোলায়, সুবাসিত করবে ক্লান্ত পথিকের মন। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন খান তাজনীন হাসান। ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।